স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। আজকে সারাদিনই ডাকসু নিয়ে আলোচনা, সমালোচনা এবং বিভিন্ন বিষয় নিয়ে এখনও আলোচনা চলছে। স্বভাবতই আমরাও আজকে ডাকসু নিয়েই কথা বলবো। সারাদিনই উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন সাধারণ মানুষ, সারা দেশের মানুষ, সাথে প্রার্থীরাও এই মুহূর্তে নির্বাচনের ফলাফল কি হয় সেই দিকে তাকিয়ে আছে। এবং একই সাথে আসলে অনেক দিন পর একটি নির্বাচন, যে নির্বাচনটার ভোট গণনা শেষ এবং ভোট গণনা শেষ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কেউ বলতে পারছে না যে কারা এই নির্বাচনে জয়ী হবেন। অনেক দিন পর আমরা এই বিষয়টা একটু দেখতে পাচ্ছি। সেই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো। আজকে আমার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমে পরিচয় করে দিতে চাই, আমার পাশে আছেন ডক্টর মুশতাক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ডাকসু, এবং পাশে আছেন শিরিন সুলতানা, সাবেক সংসদ সদস্য, সাবেক সহসভাপতি, রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাব, তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। গণ অভ্যুত্থানের পর প্রথম উৎসব মুখর ডাকসু নির্বাচন, অপেক্ষা ফলাফলের, চলছে ভোট গণনা, ক্যাম্পাস জুড়ে কঠোর নিরাপত্তা। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোট উৎসবের স্বতঃস্ফূর্ত উদযাপন, নারী শিক্ষার্থীর বিপুল অংশগ্রহণ। ডাকসু জাতীয় নির্বাচনের মডেল হিসেবে কাজ করবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভোটের শঙ্কা দেখছে না সরকার। জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না বিএনপি। নিবন্ধন পেলে আইনের শাসন প্রতিষ্ঠার রাজনীতি করবে আম জনগণ পার্টি। এবং বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ, নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী, বাংলাদেশি পর্যটকদের ভ্রমণে না যাওয়ার নির্দেশ, অবস্থানরতদের সতর্ক থাকার অনুরোধ। দর্শক, আমরা শিরোনামগুলো শুনছিলাম। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা মূল আলোচনায় যাব। আমাদের আজকের আলোচনার বিষয় যেটা বলছিলাম, কেমন হলো ডাকসু নির্বাচন, এ বিষয় নিয়ে প্রথমেই ডক্টর মুশতাক হোসেন আপনার কাছে যেতে চাই। সারাদিন তো আমরা বিভিন্ন উৎসব মুখর পরিবেশ দেখলাম, সেখানে উৎসবের পাশাপাশি ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে আমরা একটু উত্তেজনা দেখছি বিভিন্ন যারা নির্বাচন করছেন তাদের মধ্যে। সেখান থেকে আবার অনেকেই আমরা এই মুহূর্ত থেকে, যদিও নির্বাচন এখনও গণনা শেষ হয়নি, ভোট গণনা শেষ হয়নি, তারপরেও আমরা আজকে বিভিন্ন প্রচার মাধ্যম যেগুলো আছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন গুজব দেখছি যে অমুক নির্বাচিত হয়েছেন, তমুক হয়েছেন। যদিও আমরা সে বিষয়ে যাব না, জানতে চাই যে নির্বাচনটা আসলে কেমন হলো, এখন পর্যন্ত কেমন দেখলেন? নির্বাচন খুব সুন্দর হয়েছে এবং বিপুল উৎসাহ উদ্দীপনা ছিল এবং অনেক প্রার্থী। আগে তো ট্র্যাডিশনালি আমাদের সময় ঐতিহ্যগতভাবে বিভিন্ন ছাত্র সংগঠন, যাদের একটা রাজনৈতিক আছে, আদর্শ আছে, তারাই নির্বাচনের মূল ছিল, মূল খেলোয়াড় যদি বলেন। স্বতন্ত্র হলে কেউ কেউ দাঁড়াতো, তাও খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। ডাকসুতে তো খুবই বিরল ঘটনা ছিল। কিন্তু এই ২৪শে গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানটার দৃশ্যমান নেতৃত্বে ছিল নির্দলীয় ছাত্র নেতৃত্ব, যারা পরে অবশ্য দল করেছে তাদের কেউ কেউ বা অনেকেই। ফলে এই ছাত্র সংগঠনগুলোর সম্পর্কে ছাত্ররা খুব একটা আস্থাশীল না, এবং সেই ধারাবাহিকতাতেই বলবো যে আপনার এই নির্বাচনে ডাকসু এবং হল সংসদ নির্বাচনে তারা সাধারণ ছাত্র এগিয়ে এসছে। যে ছাত্র সংগঠনগুলো উপর যেহেতু তাদের একটা মানে অনীহা ভাব, তারা অনেকে নিজেরাই দাঁড়িয়েছেন এবং তারা এটাকে একটা তাদের এটা খুব ভালো যে ডাকসু বা এটাকে তারা আপন করে নিয়েছেন, যেটা আমরা বলি যে অন্তর্গত করে নেওয়া। সেই জন্য অনেক প্রার্থী দাঁড়িয়েছেন, সর্বোচ্চ ভিপি থেকে শুরু করে সদস্য পর্যন্ত। সেই জন্য এবং তাদের যে বন্ধুরা তারাও উৎসাহী, অনেকে বন্ধুদের চাপেই দাঁড়িয়ে যে দেখা যাক কী হয়। তো এটা একদিকে ইতিবাচক দিক। আর নেতিবাচক দিক হচ্ছে যে ছাত্র রাজনৈতিক ধারা চলে এসছে, হ্যাঁ, তারা যদি নতুন জেনারেশনের চিন্তাভাবনাটাকে আত্মস্থ করে তাদের সংগঠনকে এভাবে ঢেলে সাজান পুনরায়, তাহলে নিশ্চয়ই তারা আবার হয়তো সামনে আসবেন। না হলে তাদের বাইরে এই যে ছাত্র সমাজ, তারা কিন্তু তারা নিজেরা হয়তো বলছেন না, কিন্তু এটা একটা স্বতন্ত্র রাজনৈতিক আবহাওয়া সৃষ্টি করছে। সেখানে একটু হতাশা আছে যে এরকম ছাত্ররা নির্দলীয় থেকে বেরিয়ে দুটো সংগঠন হয়েছে, তারাও কিন্তু আশা পূরণ করতে পারেনি।
তবে আমি একটা কথাই বলে আপাতত এই মুহূর্তে বিদায় নেব যে এখন নির্বাচনের শেষ মুহূর্তে কিছু অভিযোগ পাল্টা অভিযোগ আসছে। এটা কিন্তু ওই যে পুরনো ছাত্র সংগঠন যারা আগে থেকেই ছিল তাদের মধ্যে এই বিতর্কটা খুব বেশি হচ্ছে, অন্যরাও আছে এখানে। তারা যদি খুব বুদ্ধিমত্তার সাথে এবং ধৈর্যের সাথে এই যে নির্বাচনের বিভিন্ন অভিযোগ পাল্টা অভিযোগটা সমাধান না করে, কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে, ছাত্র রাজনীতির উপরে আরেকটা আঘাত কিন্তু আসবে যে এরা নির্বাচনের পরও নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার জন্য এদের সেই পুরনো যে রাজনৈতিক কলা কৌশল সেটাকেই তারা প্রাধান্য দিচ্ছে, ছাত্রদের স্বার্থকে দিচ্ছে না। আমি তাই অনুরোধ করব আজকে গভীর রাতে সেসব ছাত্র রাজনৈতিক সংগঠন যেন পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে যেতে না দেন, কর্তৃপক্ষের সাথে বসে একটা সুন্দর নির্বাচনের সমাপ্তি যেন তারা করেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আপু একটু আসতে চাই, যদি সারাদিনের নির্বাচনের অবস্থা একটু বলেন, কেমন দেখলেন আজকে? ধন্যবাদ। আমার সহ আলোচক ডক্টর মোসাক হোসেন ভাই, ডাকসুর সাবেক জিএস এবং দর্শক শ্রোতারা, সারাদিন বলবো না, গত 1 মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শুধু নয়, ঢাকা শহর সহ সারা বাংলাদেশের মানুষ একটা উৎসব মুখর পরিবেশের যেটা অপেক্ষা করছিল। এবং সেটার গণ্ডি পেরিয়ে এখন বিদেশ থেকেও আমাদের ফোন আসছে, বিদেশ থেকেও তারা উদ্বিগ্ন, যারা আমার প্রবাসী ভাই বোনেরা আছে তারাও ডাকসু নির্বাচন নিয়ে তাদের মধ্যে একটা উত্তেজনা দেখা যাচ্ছে। তো সেই হিসেবে আজকে সারাদিন যে ভোট গ্রহণ দেখলাম, সেখানে কিছু অভিযোগও আছে, সেটা আমরা নির্বাচনের চলাকালীন সময় কিছু অভিযোগ দেখেছি এবং সেটা বিভিন্ন ভোট গ্রহণে হয়। তো ডাকসু নির্বাচনেও আমরা দেখলাম যে কিছু অভিযোগও এসছে, যেগুলো একেবারে ছোটোখাটোও না, বেশ বড়সড় অভিযোগও এসছে। সেখানে দেখা গেল যে আপনার বিপি প্রার্থী যিনি ছাত্রদল থেকে, তিনি বলছেন যে আমাদেরকে কেন্দ্রে যেতে দিচ্ছিল না, পরে সেই কয়েকটা কেন্দ্রে গিয়েছে, বা অন্যান্য প্রার্থীরা প্রায় সবাই যেতে পারেনি। ধরেন ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী বা যারা ডাকসু নির্বাচন করে তারা কিন্তু সব হল সংসদের ভিতরে যায়, দেখে। হ্যাঁ, এটা একটা ভুল বোঝাবুঝি, মানে এটা কিন্তু অনেক আগে প্রশাসন এটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারতেন। ছাত্রদলের ভিপির বিষয়ে নেগেটিভ নিউজও হয়েছে। হ্যাঁ, এটা আপনার এটা কিন্তু এটা কিন্তু আমরা জানি যে ডাকসুতে যারা ইলেকশন করেছেন, মোস্তাক ভাই আরও ভালো বলতে পারবেন, যে তারা সব হল সংসদেই যায় এবং তারা হলে গিয়ে দেখে, কারণ হলের ভোট দিয়ে তো ডাকসু, তারা হলে যায়, হলের খোঁজ খবর নেয়, তাদের ভোট করলে কেমন হচ্ছে। তো এবার দেখলাম যে প্রথম থেকে সিদ্ধান্ত ছিল না, এবং সে কারণে অনেক ভিপি প্রার্থীরাই হলে প্রবেশ করতে পারেনি। তো কিন্তু এটা প্রশাসনের অভিযোগটা গিয়ে পড়েছে ছাত্রদলের ভিপির উপর, কিন্তু এটা কিন্তু আসলে নিয়মতান্ত্রিক, তারা হলে যেতে পারে। তো এরকম একজন রিটার্নিং কর্মকর্তা এটা বলেছিলেন প্রথমে, পরে উনি আবার সংশোধন করেছেন। ভিপি প্রার্থী যেটা বলেছে যে সব হলে গিয়েই তাকে এই প্রবলেমটা ফেস করতে হয়েছে, সব হলে তাকে বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হয়েছে এবং তার অনেকটা সময় চলে গেছে। এবং অন্যান্য ভিপি প্রার্থী যারা, তারা যেতেই পারেনি, এই ধরনের একটা অভিযোগ আছে। তারপর ধরেন ওখানে আমাদের রোকে হলে বা বরাবরই রোকে হলে একটা অভিযোগ সবসময় একটা এসে যায়। আমি যেহেতু আমাদের 89 যখন ডাকসু নির্বাচন হলো, মোস্তাক ভাই যখন জিএস, তখনও আমাদের রোকে হলে কেন্দ্রিকে একটা অভিযোগ এসেছিল যে পেন্সিল দিয়ে ভোট দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই রোকে হল থেকে এসেছিল। এবারও দেখলাম যে রোকে হলের এক বোন বেরিয়ে এসে বললো যে আগেই শিবিরের ভোট দেওয়া হয়ে গেছে এবং সে ওই পেপারটা এনে দেখালো। তো এই ধরনের কিছু অভিযোগ আসছে। এবং টিএসসিতে দেখা গেছে একজন সহপ্রক্টর যিনি শেরিন কেয়ার আমাদের ঢাকা ইউনিভার্সিটি টিচার, তার বিরুদ্ধেও দেখলাম যে বেশ জোরে ছিল অভিযোগ যে তিনি কাউকে দিচ্ছেন, কারোর প্রতি আচরণ সবার সাথে সমান করছেন না। তো এরকম ছোটোখাটো কিছু অভিযোগের মধ্যে দিয়ে তারপর আমি বলবো খুব শান্তিপূর্ণভাবে, খুব সুন্দরভাবে ঢাকায় ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। এখন যেটা দেখছি যে আপনার রেজাল্টের সময় তো আসল, এবং দেখা যাচ্ছে আমরা যেটা লক্ষ্য করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্দিকে সারাদিন ব্যাপী একটি সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছিল, এবং পরবর্তীতে এটা একটা উদ্বেগজনক বিষয়। ছাত্রদল অভিযোগ করেছে, সেটা মিথ্যা না, এটা সত্যিই আমরা দেখলাম। আমি এর আগে একটা টিভি চ্যানেলে গিয়েছিলাম, সেখানেও তারা বলছে যে তাদের যে রিপোর্টার সেও বলে যে হ্যাঁ, বিকেল থেকে দুপুর থেকে তারা ঘিরেছিল এবং এখন আরও বেশি, পরবর্তী বোধহয় ছাত্রদলের এরাও গেছে। তো এই যেরকম ছোটোখাটো
কিছু অভিযোগ আসছে। তারপর আমি মনে করি যে রাত রাত শেষে যখন সকল হল সংসদ ডাকসু নির্বাচন রেজাল্ট আসবে, তাও অনেক অনেক উত্তেজনা, অনেক কিছু হয়তো কমে যাবে এবং আমরা আশা করি যে সকল মানে পরিবেশটা সে আবার আগের মতো যেভাবে তারা একত্রে তারা প্রচারণা করেছে আজকে পর্যন্ত তারা পরিবেশ ঠিক রেখেছে এবং সকল কিছু ঠিক রেখে তারা আবার সে আগের পরিবেশে ফিরে যাবে, এটা আমি প্রত্যাশা করি। জি, ধন্যবাদ আপনাকে। মোস্তাক হোসেন, আরেকটি বিষয় একটু জানতে চাই, আপনাদের সময়ের যে নির্বাচন ছিল, যে যেমনটি ছিল আর এখনকার নির্বাচন, এটার মধ্যে কেমন পার্থক্য দেখেন? আর আমি একটু জানতে চাই, এই যে শিবির এবং ছাত্রদল, যে দুইটি বড় রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন, তারা নির্বাচন করছেন এবার, সাথে অন্যান্য প্রার্থীরা তো আছেনই, তো সেই সময়ে শিবিরের নির্বাচনের বিষয়ে একটু জানতে চাই। তখন ঢাকা ইউনিভার্সিটিতে যে নির্বাচনটা হতো ডাকসুর, তখন কেমন ছিল আসলে এই পরিবেশটা, বা ছাত্র শিবিরের ভূমিকাটা কেমন ছিল? আগে ডাকসু নির্বাচন যে আমাদের সময় এবং এখনকার সময় মিল হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে সবাই নির্বাচনে অংশগ্রহণ করছে। কিন্তু একটা হচ্ছে যে আমরা যখন ডাকসু নির্বাচন করি, আমরা ঐক্যবদ্ধ আন্দোলনে ছিলাম সামরিক স্বৈরাচার শাসক এরশাদের বিরুদ্ধে। কাজে যতগুলো সংগঠন দরকার একসঙ্গে করে আমরা ছাত্র সংগ্রাম পরিষদ করেছিলাম, আর ছাত্রদল আরেকটা প্যানেল ছিল। প্রধানত দুটি প্যানেলের মধ্যেই আমাদের লড়াইটা ছিল। কিন্তু এবারে কিন্তু অনেকগুলো প্যানেল। আচ্ছা, আর আমাদের সময় ছাত্র সংগঠন যারা আগে থেকেই আছে ঐতিহ্যবাহী, তাদের মধ্যেই নির্বাচনের বিষয়টা ছিল স্বতন্ত্র, খুব একটা ছিল না, যেটা আগেও বলেছি। এবারে কিন্তু সেই ছাত্র সংগঠনগুলো আছে, আওয়ামী ছাত্রলীগ নিষিদ্ধ আছে, কিন্তু প্রচুর পরিমাণে স্বতন্ত্র, অর্থাৎ প্রথাগত রাজনীতির বাইরেও সাধারণ ছাত্রছাত্রীরা আগ্রহী হচ্ছে। তারা হয়তো যদি এটা কন্টিনিউ করে, তারা একটা নতুন রাজনৈতিক বলয় সৃষ্টি করবে হয়তো, অথবা যে রাজনৈতিক বলয়গুলো প্রগতিশীল চিন্তা করে তাদের সাথে তারা হয়তো একাত্ম হতে পারে, বা অন্য জায়গাও তারা একাত্ম হতে পারে। তো এটা একটা বড় পার্থক্য। এবং এইবারে ডাকসু হচ্ছে গণঅভ্যুত্থানের পরে, আর আমরা হচ্ছিলাম গণঅভ্যুত্থানের আগে। সেই পার্থক্যগুলো এটা আছে। আর ছাত্র শিবির কিন্তু আমাদের সময় তারা নির্বাচন করেছে, তবে তারা মধুর ক্যান্টিন, কলা ভবন, এসব জায়গায় তারা প্রচারণা করতে পারতো না, কারণ সাধারণ ছাত্রদের তারা বিক্ষুব্ধ ছিল। আমি সেই বিষয়টাই জানতে চাচ্ছি। তারা বরঞ্চ এবারে তারা স্বনামে করছে না, ওই সময় তারা তাদের সংগঠনের নাম দিয়ে, প্যানেল দিয়ে তারা লিফলেট, হয়তো তারা যখন খুব শান্ত সময় তখন তারা বিলি করতো কলা ভবনের দিকে, তারা SM হলের দিকে বা শহীদুল্লাহ হলে ওসব জায়গায় করতো। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তারা বসতো, হয়তো তার বাসায় গিয়ে, আমাদের সঙ্গে একসাথে তারা বসতো না, আমরাও সেটা পছন্দ করতাম না। তারা নির্বাচন করেছে এবং তারা তাদের কর্মীদের ভোট কত ইত্যাদি তারা দেখেছে, এবং তারা হয়তো ওইভাবে প্রতিদ্বন্দ্বিতায় আসেনি। আর 2019 সালে তো আইনগতভাবেই নিষিদ্ধ করা হয়েছিল, সেইভাবে তারা করে তাদেরকে নিষিদ্ধ করেছে। একইভাবে এবার আওয়ামী লীগ সমর্থক ছাত্রলীগও নিষিদ্ধ হয়ে আছে। তো এইটুকু পার্থক্য। এবং তবে ছাত্র শিবির তারা যদি কলা ভবনে মিছিল করতে চাইতো, আমরা নিষিদ্ধ করতাম, হয়তো আমাদের সঙ্গে তারা অনানুষ্ঠানিক যোগাযোগ করতো। আমরা বলতাম যে এটা করবেন না, কারণ আমরা নেতৃবৃন্দ হয়তো এগুলো আমরা করবো না, কিন্তু কোথা থেকে কেউ যদি কোনো গোলযোগ সৃষ্টি করে, সেক্ষেত্রে কিন্তু দায়িত্ব আমাদের উপর পড়বে, আপনাদের উপরে পড়বে। তারা মাঝে মাঝে চেষ্টা করে, যখন সাধারণ ছাত্ররা বিক্ষুব্ধ হতো তারা চলে যেত। মুখোমুখি সংঘর্ষ ডাকসু ইলেকশনে কখনো ছাত্র শিবিরের সাথে অন্যদের হয়নি, তারা তাদের মতো করেই তখন কি সেই সামর্থ্য ছিল না বলে মনে করছেন আপনি সেই সময় ছাত্র শিবির? সামর্থ্য মানে দেখুন, সাধারণ ছাত্রদের সমর্থন তো ছিল না, কারণ তারা নির্বাচনে কখনোই মূল প্রতিদ্বন্দ্বিতায় আসেনি। কিন্তু যেখানে তাদের আবার তাদের কি বলে সংগঠনের মাসেল পাওয়ার বেশি ছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহীতে, তখন তারা কাউকে ছাড়তো না। সেখানে কিন্তু ঢাকায় হয়তো তারা এভাবে চুপচাপ শান্তিপূর্ণ ছিল, কিন্তু তাদের যেখানে শক্তি বেশি সেখানে তারা কোনো সংগঠনকে কাজ করতে দিত না। এইটা তো ওই সময় 80-এর দশকে আমরা দেখেছি, 90-এর দশকে দেখেছি। যে আপনার কাছে আরেকটা সম্পূরক প্রশ্ন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রশাসন, এই প্রশাসনের ভূমিকাটাকে আপনি কেমন দেখছেন এবার নির্বাচনে? আপনার কাছে একই প্রশ্নই করব, আমি একটু আপনার কাছ থেকে ছোট করে শুনবো। আমি তো ভেতরের খবর বলবো না, ছাত্রদের নানা অভিযোগ আছে। তো বাইরে থেকে আমার যেটা মনে হয়, প্রশাসন তাদের নির্বাচন পরিচালনা পদ্ধতিটা হতে পারে বহুদিন পর নির্বাচন হয়েছে, এবং যিনি এখন ভাইস চ্যান্সেলর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাই করেননি। যারা এর আগে বিশেষ করে 19-এও নির্বাচন করেছেন কেউ কেউ, বা ছাত্র জীবনে যারা 89-90-তে নির্বাচন করেছেন, তাদের অনেকেই শিক্ষক। তারা যদি দায়িত্বে থাকতেন আরেকটু ভালোভাবে হতো। এখন প্রশাসনের সম্পর্কে একটা অভিযোগ আছে,
সেটা তাকে কার্যকলাপের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে তিনি কোনো দিকে পক্ষে না। সে বলছেন যে না, আমি কোনো পক্ষে না, কিন্তু সব ছাত্রকে সমানভাবে এতে আস্থা রাখতে পারছে না বলে এই যে নির্বাচনের শেষ দিকে কতগুলো উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, এটা না হলে ভালো হতো। তবে আমি মনে করি যে প্রশাসনের এখন প্রমাণ করার সুযোগ আছে নির্বাচনে ফলাফল ঘোষণা করা পর্যন্ত, যে আসলেই যে সমস্ত অভিযোগ ছাত্ররা করেছে এটা সত্য হবে না, বা তারুণ্যের উচ্ছ্বাস হিসেবে তারা গ্রহণ করতে পারেন। যদি আসলেই প্রশাসনের মধ্যে কেউ নির্বাচন, আমি বলবো এটা নির্বাচন কোনো পক্ষপাত না, নির্বাচন ভণ্ডুল করার সামিল হবে এটা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থানের পরে সাধারণ ছাত্ররা তো 19-এর মতো নাই, তারা যে কোনো অন্যায়কে প্রতিবাদ করবে এবং সেই অন্যায়ের পক্ষে যেই দাঁড়াক না কেন। কাজে যদি পদ্ধতিগত কোনো ভুল করে থাকে প্রশাসনের পক্ষ থেকে তারা ইমিডিয়েটলি কারেকশন করে ফেলতে পারে। ভোট গণনা হচ্ছে, তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নির্বাচনটাকে ভণ্ডুল করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণটাকে ব্যর্থ প্রমাণ করতে চায়, তারা কিন্তু খুবই বিক্ষোভের মুখে পড়বে। আশা করি, আমি মনে করি না যে প্রশাসন সেই জায়গায় পড়বে। তারা সবাই সাথে স্বচ্ছ আচরণ করে এবং খোলামেলা আচরণ করে সাংবাদিকদেরকে তারা রেখেছেন সব কিছুর সাক্ষী হিসাবে, খুবই ভালো সিদ্ধান্ত। আমি আশা করি ভবিষ্যতে তাদের নামে যে অভিযোগগুলো এসছে তারা সেটা মানে প্রমাণ করবে যে অভিযোগগুলো সত্য না। আমি খুশি হব। জি, শিরিন সুলতানা, একই প্রশ্ন আপনার কাছে। পাশাপাশি একটু বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উনি কিন্তু বলেছেন যে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কখনোই ছিলাম না, এখনোই নেই। রাজনীতি নিয়ে উনি মাথাও ঘামান না বা ঘামাতে চান না। সেখানে ছাত্র দলের যে প্যানেল, সেখান থেকে বলা হয়েছে যে উনি ছাত্র শিবিরের যে প্রোপাগান্ডা বা যেগুলো নির্বাচনে জেতার জন্য যে ধরনের কাজ করার দরকার সেগুলো উনি নিজেই করে দিচ্ছেন। এই ধরনের অভিযোগগুলো ছাত্রদল থেকে করছে। তো আপনি আসলে কি বলবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কেমন আজকের এই নির্বাচনটুকু সামলাতে পারলেন? ধন্যবাদ। আমাদের মোস্তাক ভাই যথার্থই বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসির দায়িত্ব পালন করছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন না, বা তিনি এই সম্পর্কে অনেক কিছু জানেন না। তো নির্বাচন কেন্দ্র করে বা নির্বাচনের পরবর্তীতে যে ত্রুটিগুলো ধরা পড়ছে, এটা কিন্তু একটা অভিজ্ঞতা থাকলে এই ধরনের ভুলগুলো হতো না। তা যেহেতু তিনি এই বিশ্ববিদ্যালয়ের নয় এবং উনি যাদেরকে নিয়ে কাজ করেছেন তারাও দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচন হয় না বিধায় অনেকেরই এই ধরনের অভিজ্ঞতা নেই, যে কারণে বিভিন্ন ত্রুটিগুলো ধরা পড়ছে। এবং ওনার ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছে সেটা তো আজকে না, এটা দীর্ঘদিন ধরে হচ্ছে। উনি নিয়োগ পাওয়ার পর থেকেই তো এই অভিযোগটা আসছে যে উনি একটি দলের, একটি সংগঠনের, একটি বড় রাজনৈতিক দলের তিনি সমর্থক। এবং তিনি সমর্থক না, কোনো কোনো জায়গায় আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে তার বিভিন্ন কার্যক্রম দেখিয়েও প্রমাণ করেছে যে না, তিনি একটি দলকে, একটি আদর্শ নির্বিশ্বাসী। তো কাজেই এবং তিনি আজকে নির্বাচনে এই পর্যায়ে এসে, এতদিন হয়তো সেটা কেউ বলেনি, প্রয়োজন হয়নি, সে বলেনি, কিন্তু আজকে যখন ছাত্রদের সামনে কিছু কিছু বিষয় যখন উঠে এসছে, তখন ছাত্ররা নিজেরাই বলছে যে না, তার এই বিষয়গুলোকে তাদের দৃষ্টিকটু মনে হয়েছে। তা আমি যেটা বলবো যে এখন এই পরিবেশে তারই দায়িত্ব, যেটা মোস্তাক ভাই বললেন, আমাদের ভিসি স্যারের বা যারা এখানে এই প্রক্টর স্যার যারা আছেন তাদেরই দায়িত্ব। আমি মনে করি যে তারা নিরপেক্ষভাবে এই নির্বাচনটা করেছে। এবং ভোট গণনা নিয়েও বিভিন্ন অভিযোগ আসছে, আমরা যদিও এগুলো মানে অকাট্য কোনো প্রমাণ নেই, তো নির্বাচনের রেজাল্টটা হওয়ার পর বা অনেক কিছু আরও আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। তবে আমি যেটা বলবো যে মোস্তাক ভাই যথার্থই বলেছেন যে তাদেরই দায়িত্ব, প্রশাসনের যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তাদেরই দায়িত্ব যে অকাট্য প্রমাণ করা যে তারা নিরপেক্ষ ছিল এবং তারা কোনো দলের প্রতি আকৃষ্ট ছিল না। যখন ভিসি নিয়োগ হলো তখন তো নিশ্চয়ই বিএনপি না জানতো না যে ভিসি নিয়োগের বিষয়ে, ব্যাপারটা তো এমনটি হওয়ার কথা না। একটা রাজনৈতিক দলে তো সমর্থন থাকতেই পারে, সেই ক্ষেত্রে মানে নির্বাচনটা আসলে কোন দিক থেকে মনে হলো যে ভাবলেন যে বিএনপি জানে, বিএনপি কোনটা জানে? আপনি আজকে সচিবালয়ের দিকে তাকান, আপনি ডিসিএসপির দিকে তাকান, কোথায় বিএনপির লোকজন আছে আপনি তো দেখতেই পাচ্ছেন। একদম মানে এটা তো আমার মনে হয় মোস্তাক ভাইরাও জানে, সবাই জানে, এখন এটা জানার কথা যে একটি বিশেষ রাজনৈতিক দলকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনেকে বলে যে ভিসি তো ওই জামাতের, প্রভাইস চ্যান্সেলর হচ্ছে বিএনপি মাইন্ডের। হ্যাঁ, আমরা বলছি এরকমভাবেই আপনি যদি মানে মেজরটাই তারা নিচ্ছে, হ্যাঁ। এবং যেখানে দেখা যাচ্ছে কোনো কোনো জায়গা বিএনপিকে দিচ্ছে ছোটোখাটো পোস্টে, যেখানে প্রবেশির কোনো, এখানে আপনি দেখেন প্রবেশির এখানে কোনো কার্যকারিতাই নেই বিভিন্ন জায়গায়।
প্রবেশের কোনো কার্যক্রম থাকে না। যেখানে ভিসি অ্যাক্টিভ থাকে সেখানে প্রবেশের কোনো কার্যক্রম থাকে না। তো সেখানে আপনি 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 আমি যেটা বললাম, প্রশাসনের বিভিন্ন জায়গায় আজকে তারা সুপরিকল্পিতভাবেই তো বোঝা যাচ্ছে তো তাদের লোকজন বসানো হচ্ছে বা হয়েছে। সেখানে বিএনপি কী করে জানবে? বিএনপি আপনি তো দেখছেন যে এই যে প্রধান উপদেষ্টা সব যে উপদেষ্টা পরিষদের যে মিটিংগুলো হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজনৈতিক দলকে যখন আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানেও তো আমাদের বিভিন্ন বাম সংগঠনে তারাও বলেছে যে যেখানে কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন যে এনসিপিকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টার যে একটা মানে আলাদা তাদের প্রতি স্নেহ বা তাদের প্রতি স্নেহের হাত রেখেছে, এটা তো বোঝাই গেছে। তো সেখানে তো বিএনপি অনেক দূরে ছিল। এখন অনেকেই বলছে যে বিএনপির এই গত নির্বাচনের যখন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ যখন বললো যে না নির্বাচন হবে, যে কথাটা আমরা প্রথম থেকেই বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজই হচ্ছে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা। সেখান থেকে যখন সরে গিয়ে সংস্কার এটা সেটা নিয়ে যখন এই উপদেষ্টা পরিষদ যখন সময় দিচ্ছিল, তখন কিন্তু বারবার করে বলেছি যে আপনাদের কাজ হচ্ছে প্রথম নির্বাচনটা। আজকে যদি নির্বাচনটা আরও আগে হয়ে যেত, আমার মনে হয় অনেক প্রশ্নের সমাধান হয়ে যেত। তারপরে যখন প্রধান উপদেষ্টার সাথে আমাদের এই নির্বাচন কেন্দ্র করে একমত হয়ে গেছে, এখন অনেকে বলছে যে বিএনপির সাথে বোধহয় উপদেষ্টা পরিষদ এক হয়ে গেছে। আসলে সেটা এরকম ভাবার কোনো কারণ নেই। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম কেমন হলো ডাকসু নির্বাচন। আবারও আমরা ডক্টর মুস্তাক হোসেন আপনার কাছে একটু যেতে চাই। এবারও আমরা নির্বাচনে যে বিষয়টা দেখলাম এই ডাকসুতে, যে আগের মতোই আগে থেকেই দোষারোপ করা। আমরা দেখতাম যে দলটি জয়ী হয় তারা বলে যে নির্বাচনটা ফেয়ার হয়েছে, এবং যারা হেরে যায় তারা বলে যে না, নির্বাচন আসলে এটা ভালো নির্বাচন হয়নি বা কারচুপি হয়েছে। এবারও আমরা তাই দেখছি। তাহলে কিন্তু এবার যেটা দেখলাম আমরা, দুটি যে বড় দল, প্রধান দুটি দল, তারাই কিন্তু আগে থেকেই দুই দলই এখন পর্যন্ত অভিযোগ করছেন যে নির্বাচনটা ভালোভাবে হয় নাই, হচ্ছে না, বা কারচুপির আমরা বিভিন্ন লক্ষণ দেখতে পাচ্ছি। আপনি আসলে এরকম কিছু দেখছেন কিনা? না, আসলে আপনার কথাটা আংশিক। নির্বাচন চলার সময় কিন্তু যে আমি যেই সংগঠন করতাম, বাংলাদেশ ছাত্রলীগ, এখন বিসিএল নাম নিয়ে করছে, তাদের একটা পরিষদ আছে যে অপরাজয় ৭১ এবং অদম্য ২৪। এই প্যানেলের পক্ষ থেকে নির্বাচন চলার সময় বেলা ২:৩০টার দিকে সম্ভবত তারা টিএসসির সামনে তারা এই যে নির্বাচনে একজনের কাছে দুটো ব্যালট দেওয়া, তারপরে দুইজন নির্দিষ্ট প্রার্থীর ভিপিজিএস তাকে ক্রস করে, তারা কিন্তু অভিযোগ করেছেন এবং তারা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন যে নির্বাচন চলবে ৪টা পর্যন্ত, দরকার হলে বাড়িয়ে দেওয়া, কিন্তু ওই সেন্টারের ফলাফলটা, ওই সেন্টারের ভোটগুলো বাতিল করে পুনরায় ভোট নেওয়ার বিষয়ে আলোচনা শুরু হোক। যে আমরা টোটাল নির্বাচন যা আছে চলবে, যেখানে এখানে অভিযোগ আছে সেগুলো বন্ধ করে দেওয়া হোক, করে পুনরায় নির্বাচন করা হোক নতুন লোককে দায়িত্ব দিয়ে। এবং সেটা তারপরে এই দুটো দল তো করেছে। এছাড়াও কিন্তু আমি দেখলাম যে যারা বৈষম্য বিরোধী পরিষদ করেছে তারাও কিন্তু অভিযোগ করেছে। তারা এই দুটো দলকে অভিযুক্ত করেছে যে তারা প্রশাসনের সঙ্গে মিলে তারা কোনো গোপন সমঝোতায় যাচ্ছে কিনা, সেই অভিযোগ তারা করেছে। কাজেই অভিযোগ শুধু দুটো দল করেছে তা না, অন্যরা অনেকেই করেছে। কিন্তু বিষয়টা যে আমি আগেই বলেছি যে সকল ছাত্র সংগঠন যারা, সবাই তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা অংশীদার, তাদেরকে খুবই ধৈর্যের সাথে, বুদ্ধিমত্তার সাথে এই সমস্যাটা মোকাবেলা করতে হবে। আমি তো পেশায় একজন চিকিৎসক, একজন সার্জন খুব সুন্দর করে একজন রোগীকে অপারেশন করতে পারে, একেবারে সেখান থেকে পিত্তথলির পাথরটা তুলে নিয়ে সেলাই করে দিল। তারপর পোস্ট অপারেটিভ ওয়ার্ডে তখন যদি নার্স বা অন্য চিকিৎসকরা তার মানে সংক্রমণ যেন না হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখে, ওই কাটা জায়গায় ঘা হয়ে সেই অপারেশনটা ফেল করতে পারে। কাজে সেরকম নির্বাচনটা খুব সুন্দর হয়েছে, কিছুর অভিযোগ থাকলে। এখন নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে অভিযোগগুলো যদি সুরাহা সেভাবে সমঝোতার ভিত্তিতে না করে, ফলাফলকে কেন্দ্র করে যদি কোনো রকম নতুন একটা বিরোধ সৃষ্টি হয়, অশান্ত পরিবেশ সৃষ্টি হয়, সেটা কিন্তু একে তো বলেছি আমি প্রথমে যে ছাত্র সংগঠনগুলোর রাজনীতি বিষয়ে সাধারণ ছাত্ররা খুবই বীতশ্রদ্ধ, সেটা আবার বাড়বে। রাজনৈতিক দলগুলোর বিষয়ে ছাত্রদের ধারণা কিন্তু খুবই সুখকর না। তাদের বলা হবে যে রাজনৈতিক স্বার্থে ক্যাম্পাসকে আবার বিভক্ত করা হলো, রাজনৈতিক স্বার্থে আবার ক্যাম্পাসে গোলাগুলি, মারামারি, বহিরাগত আশা, এগুলো হলো। কাজেই
সব কিছু বিবেচনা করে এই ছাত্র সংগঠনগুলো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্বতন্ত্র প্রার্থীরাও এবং রাজনৈতিক দলগুলো স্বতঃপ্রণোদিতভাবেই তাদের দায়িত্ব পালন করা উচিত। তাদেরকে তো এখানে মানে আনুষ্ঠানিকভাবে জড়িত করার অবকাশ নেই। তারা নিজেরাই যদি তাদের নিজেদের সমর্থকদেরকে এই বিষয়ে নিয়ন্ত্রণ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তারা নিজেরাই যোগাযোগ করে একেবারে শান্তিপূর্ণভাবে সমাধান, যেন নির্বাচনের ফলাফল নিয়ে কোনো রকম গোলযোগ সৃষ্টি না হয়, তার আগেই যেন একটা শান্ত পরিবেশ আসে, সেই দায়িত্বটা পালন করা উচিত। তাহলে নিশ্চয়ই আমরা রোগীর অপারেশনটাও ঠিক হলো এবং অপারেশনের পরে তার কোনো সংক্রমণ হলো না, 7 দিনে ভালো হয়ে রোগী সুস্থ হয়ে গেল, সেই জায়গাটা আমরা যেতে পারবো। জি, আমরা আপনার কাছে একটু যেতে চাই একই বিষয়ে, যে এই যে কারচুপির বিষয় নিয়ে কথা হচ্ছে, আগে থেকেই বিভিন্ন অভিযোগ। আমি আরেকটু আপনাকে বলি, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের, উনি বলেছেন ছাত্রদল এবং শিবির তারা বিভিন্নভাবে ক্ষমতার ভাগাভাগি করছেন এবং কারচুপির ব্যবস্থাগুলো আসলে তারাই করছেন। আবার ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যেও একটা বলাবলি হচ্ছে যে তারা বিভিন্নভাবে মেকানিজম করার চেষ্টা করছেন। একটু আপনার কাছে জানতে চাই। এটা তো আমিও সারাদিন ধরে এরকমই শুনলাম। প্রথম যেটা হয়েছে যে ছাত্রদল বিভিন্ন অভিযোগগুলো দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিল বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আমরা দেখলাম যে তারা মিডিয়াকে দেখিয়েছে এবং ফেসবুকে ওইগুলো এসছে। তার পরবর্তীতে আবার ছাত্র শিবিরের দেখলাম, এবং ভাই যেটা বলছেন আমিও দেখেছি বিভিন্ন বাম সংগঠনগুলো বা ব্যক্তিগতভাবেও কয়েকজন, তারা একজন দেখলাম কি একটা সংগঠন, সে ভিপি প্রার্থী ছিল, সে ব্যক্তিগতভাবে সে প্রত্যাহার করে নিয়েছে। সেটা প্রায় 2টা-2টার দিকেই সে প্রত্যাহার করে নিয়েছে যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, এই মর্মে সে প্রত্যাহার করে নিয়েছে। তো এগুলো তো সারাদিনই ছোটোখাটো বা একটু অন্য পরিসরেই হয়ে আসছে। কিন্তু আমার কথা হলো যে তারপর আমরা মনে করি যে সারাদিন যেই দীর্ঘদিনের প্রতীক্ষার পর একটা ডাকসু নির্বাচন, যে নির্বাচনের প্রতিফলন আমরা জাতীয় নির্বাচনে দেখতে পাচ্ছি, সেজন্য আমি মনে করি যে এখানে এই সকলকে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এটা এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আমরা এরকম কোনো দৃশ্য বা এরকম কোনো পরিবেশ দেখতে চাই না, বা এরকম কোনো ফলাফল দেখতে চাই না যার মধ্য দিয়ে জাতীয় নির্বাচনকে নিয়ে আবার একটা সন্দেহের সৃষ্টি হয়। এবং আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা আছেন এবং সব দলের সাথে আলোচনা করে, বা এখন হয়তো সেই সময়টা নেই, কিন্তু তারপর আমি মনে করি যে নির্বাচন হয়ে যাওয়ার পরও, যে ভাই যেটা বলেন যে আমরা নির্বাচনের পরবর্তী পরিবেশ নিয়েও কিন্তু আমরা শঙ্কিত। নির্বাচনের পরে সেই পরিবেশটা যাতে থাকে, এবং আগে যেভাবে গতকাল পর্যন্ত আমরা দেখেছি সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো তারা যেভাবে আনন্দ খুশি নিয়ে একত্রে তারা প্রচারণা করেছে, আজকে নির্বাচন হয়েছে, এবং এইটা যেন একদিনের মধ্যে সীমাবদ্ধ থাকে। রেজাল্টের পরবর্তীতে তারপরে যেন আবার তারা আগের মতো সেই হলে, ক্যাম্পাসে, ফ্যাকাল্টিতে তারা যেন সেভাবে আবার আগের মতো সময় ব্যয় করে, সেভাবে যেন একসাথে চলতে পারে, সেটা আমি প্রত্যাশা করি। কারণ আমরা চাই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের যেই ডামাডোল ইতিমধ্যে জাতীয় নির্বাচনে বেজে উঠেছে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং এটার প্রতিফলনের মধ্য দিয়েই আগামী জাতীয় নির্বাচনটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। সেই জন্য আমরা চাই সকলকে নিয়েই যাতে জাতীয় নির্বাচনে সকলে অংশগ্রহণ করে, সেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, সেটার জন্য প্রতিফলন আমরা দেখতে পাই। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের একজন প্রতিনিধি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন, আমরা একটু তার কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি জেনে আসতে চাই। সাজাদুর রহমান, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? ভোট গণনা এখন কোন পর্যায়ে আছে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, এবং একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানতে পেরেছেন? একটু আমাদেরকে যদি বিস্তারিত জানান। জুনায়েদ, আজ ডাকসু নির্বাচন কিন্তু সকাল 8টা থেকে 4টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলেছে। এখন কিন্তু ভোট যে গণনা, সেই গণনা প্রস্তুতি কিন্তু চলছে। এই ডাকসু নির্বাচন ঢাকা ইউনিভার্সিটি কিন্তু শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণটা হয়েছে, এবং কোনো ধরনের কিন্তু অপ্রীতিকর ঘটনায় কিন্তু এখানে ঘটেনি। এখন পর্যন্ত সবাই অপেক্ষা করছে, ভোট গণনা চলছে, এবং ফলাফলের যে সেই অপেক্ষাটাই কিন্তু সবাই করছে। এবং এইখানকার পরিবেশ যদি আমি বলি, যে আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু সকাল থেকে তৎপর অবস্থায় ছিল, এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু এখানে ভোট হয়েছে, এবং ভোটাররা
ভোটাররাও কিন্তু নির্বিঘ্নে এসে কিন্তু এখানে ভোট দিয়েছে। এখন পর্যন্ত যে ভোটের রায় কিন্তু আসেনি, কিন্তু ভোটাররা কিন্তু যারা ভোট কেন্দ্রে ভোট গণনা প্রক্রিয়া কিন্তু এখনো চলছে এবং সবাই কিন্তু অধীর আগ্রহে এখানে আছে এবং ফলাফলের জন্য সবাই অপেক্ষা করছে এবং শান্তিপূর্ণভাবে ভোট হয়েছেন এবং এই বিজয়ের মুকুটটা এখন কার মাথায় ওঠে সেটা এখন দেখার বিষয়। এখানে কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটির যে প্রাঙ্গণ কিন্তু উৎসব মুখর পরিবেশে এখনো বিরাজ করছে। জুনায়েদ। জি, ধন্যবাদ পিয়াস আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী পিয়াস মাহমুদ, আমাদের সঙ্গে ছিলেন। আমরা আবারও একটু আলোচনা যেতে চাই। নারী শিক্ষার্থীদের এবার দেখলাম আমরা উপস্থিতি অনেক বেশি, হয়তো আগেও ছিল। আমরা দেখলাম যে বিশাল বড় লাইন এবং প্রত্যেকটি হলের সামনে আমরা নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখলাম। সেই নারীদের ভোটটাই কি এবার একটু আমাদের যে ভোটের ফলাফল সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কি? নারীদের ভোট শুধু না, আমার মনে হচ্ছে যে আমার যে অনাবাসিক ছাত্রছাত্রী যারা, তাদের ভোটটা একটা ফ্যাক্টর। যেমন হলে যারা থাকে তারা তো রাজনৈতিকভাবে একটা সচেতন হয়ে যায়, বিভিন্ন প্রার্থীরা বারবার হলে যায়, কথা বলে। সে কিন্তু যারা অনাবাসিক তাদের যে ভোটটা, এটা একটা এবার নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে এটা প্রতিবারই হয়। গতবার আমরা যখন ছিলাম তখনও বাইরের অনাবাসিক ছাত্রছাত্রীর ভোটটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, সেখানে ছাত্রীদের ভোটটা একটা থাকেই। তো এই যে এবার যেটা হয়েছে সেটা হলো যে দেখলাম যে অনেক আমাদের ছাত্রীবোনরা গেছে এবং তারা এবার প্রার্থীও হয়েছে বেশি। আপনার ডাকসুতে প্রায় 7 জন আমাদের নারী প্রার্থীরা হয়েছে এবং তারা বেশ ভালোভাবেই প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমরা বাইরে যে প্রচারণা দেখেছি, তা আসলে দেখেন এই যে ছাত্র আন্দোলনগুলো, আমাদের যে 24-এর গণ আন্দোলন বলেন বা 90-এর গণ অভ্যুত্থান বলেন, আমরা কিন্তু এখানে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরা একটা বড় ভূমিকা সবসময় রাখি। কিন্তু দেখা গেল যে সেই আমাদের এইবারও দেখবেন যে রোকেয়া হলেই এই থেকে প্রথম যে আপনার আন্দোলনটা তুমি কে আমি কে রাজাঘাট, এই যে স্লোগান দিয়ে বেরিয়ে আসা এবং ছাত্রীদের মধ্যে থেকে প্রথম থেকে যে একটা উদ্যোগ নিয়ে এগিয়ে আসা, কিন্তু দেখা গেল যে আমরা ছাত্রীরা আন্দোলনের অগ্রভাগে থাকি, কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে আমাদের সেভাবে চিন্তা ভাবনা করা হয় না। সেটা আপনি যদি বলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ক্ষেত্রে বলেন, আপনার বিশ্ববিদ্যালয় আপনার ভোটের ক্ষেত্রে বলেন, তা আমরা মনে করি যে আমরা আসলে ছাত্রীরা এখনও সেই যে বৈষম্যের জন্য আন্দোলন, আমরা নারীরা কিন্তু আসলেই বৈষম্যের শিকার হই। এবং এটা একটা আমার অভিজ্ঞতা থেকে বলবো যে ছাত্র 90 ডাকসু নির্বাচনের পরবর্তী যে এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, সেখানে আমরা ছাত্রীরা একটা বড় ভূমিকা রেখেছি। এবং আপনার ডক্টর মিলন ভাই মারা যাওয়ার পরে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কারফিউ হলো, সেই কারফিউতে আমরা রোকাহাল থেকে প্রথম সে কারফিউ ব্রেক করে আমরা মিছিল করেছি এবং সেই মিছিলেই পরে কিন্তু এরশাদ সাহেব পতন হলো। কিন্তু তারপর দেখবেন যে ওই ঘুরে ঘুরে জাতীয় মানে সর্বদলীয় ছাত্র এদের ঝুড়িতেই রেজাল্টটা যায়, কিন্তু ওইভাবে আমাদেরকে মানে মূল্যায়ন করা হয় না। এবারও এটাই হবে, হচ্ছে দেখলাম। তবে আমি আশাবাদী যে মেয়েরা অনেক এগিয়ে আসছে, সেই 90 থেকে অনেকটা দিন 35 বছর, তাই আমরা এগিয়ে যাব। উমামা ফাতেমা উনি আছেন ইয়াতে ভিপি পদে আছেন এবং তার তো ভালো একটা এবার আমরা দেখেছিলাম এই আন্দোলনের সময়ও। হ্যাঁ, আন্দোলন যদি এখন নারীরা তো যেমন এবার বেশি ভোট দিচ্ছেন, নারী প্রার্থীও আছেন, সেই ক্ষেত্রে উমামা ফাতেমার সম্ভাবনাটা আপনি কেমন দেখছেন? একটা প্রেডিকশন। আমি যে বললাম যে অনাবাসিক শুধু ছাত্রী না, ছাত্ররাও আছে এখানে। আর হ্যাঁ, ছাত্রীদের ওরকম হয় না। ধরেন আপনার আদর্শ ভিত্তিক কিছু ব্যাপার আছে, তো রাজনৈতিক দল আছে, কিছু বাম সংগঠন আছে, ছাত্র দল আছে, তো সেখানে আবার দেখা গেল যে কিছু কিছু ক্ষেত্রে শুধু ছাত্রী দেখবে না, সেখানে আবার তাদের প্যানেল ভোটটা প্যানেল কে দাঁড়িয়েছে সেটাও চিন্তা করে। সেই কারণেই অনেক সময় আমরা পিছিয়ে যাই। আমি মনে করি যে জাতীয় মানে যে ডাকসু নির্বাচন, যেটা আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের এক ছাত্রীবোনকে দিয়েছে, এরকম যে প্রার্থী গ্রহণের ক্ষেত্রে আমাদের ছাত্রীদেরকে যদি এগিয়ে দেওয়া যায়, অবশ্যই সেটা অনেক ভালো রেজাল্ট করবে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরো একটা বিজ্ঞাপন বিরতি সময় হচ্ছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি। ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা কথা বলছিলাম কেমন হলো ডাকসু নির্বাচন। আবারও একটু ডক্টর মুশতাক হোসেন আপনার কাছে যেতে চাই। আজকে একটু পরেই হয়তো আমরা রেজাল্ট পেয়ে যাব বা জানতে পারবো ডাকসুতে কারা বিজয়ী হচ্ছেন।
সেক্ষেত্রে এই যে ডাকসুর যে নির্বাচন হলো, এই যে নির্বাচনের পরিবেশ এবং এখান থেকে যারা জিতে আসবে, এই নির্বাচনের মধ্য দিয়ে কি জাতীয় নির্বাচনের কোনো কিছু আমরা বুঝতে পারবো কিনা, যে জাতীয় নির্বাচনে এর কি প্রতিফলন ঘটবে বা কারা ক্ষমতায় আসবে, এটা থেকে কিছু বোঝার উপায় আছে কিনা? প্রতিফলন তো ঘটবে, তবে সেটা ডাকসুতে যারা জিতবে তারা বা আগামী দিনের পার্লামেন্টে এটি এইভাবে সরলীকৃত বক্তব্য আমি সঠিক মনে করি না। দেখুন, ৭২ সালের ডাকসু নির্বাচনে ক্ষমতাসীনদের বিরোধী হিসেবে ছাত্র ইউনিয়ন জয়লাভ করেছিল। ৭৩-এর নির্বাচনে তো তারা তাদের যে পার্টি, কমিউনিস্ট পার্টি, তারা মনে হয় আসন পায়নি। তারা মুজফ্ফরনগর তারা পেয়েছিল। বা জাসদ, আমাদের যে ছাত্রলীগ বিসিএল, যেটা বৈজ্ঞানিক সংস্থা বা জাসদ ছাত্রলীগ নামে পরিচিত, মান্না ভাই, আক্তার ভাই তো কয়েকবার জিতেছেন, কিন্তু ডাকসু নির্বাচনে জয়লাভটা তো পার্লামেন্ট নির্বাচনে প্রতিফলিত হয়নি। যেটা এবারে হবে যে ছাত্র সংগঠনগুলো যদি শান্তিপূর্ণভাবে সব কিছু শেষ করতে পারে নির্বাচনের ফলাফল পর্যন্ত, এটা একটা শিক্ষণীয় হবে রাজনৈতিক দলের জন্য। যে পরস্পর বিরোধী আদর্শ, একটার সাথে আদর্শের কমপ্লিটলি বিপরীত, তারা যদি একসাথে একটা নির্বাচন করে ফলাফলটাকে মেনে নিয়ে একসাথে চলতে পারে, তাহলে জাতীয় রাজনৈতিক দলগুলোকে তাদের বিরোধগুলোকে রেখেই, রাজনৈতিক বিরোধগুলো রেখেই তারা কেন শান্তিপূর্ণভাবে একটা জাতীয় নির্বাচন করতে পারবে না? যদি বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা শান্ত থাকে, উৎসবমুখর থাকে, তাহলে জাতীয় ভিত্তিতে কেন এই ছাত্র সংগঠনগুলোর সাথে বিভিন্ন রাজনৈতিক দলের কোনো না কোনোভাবে সম্পর্ক আছে, প্রত্যক্ষ বা পরোক্ষ, বা একটা তাদের প্রভাব পড়ে, তারা কেন শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারবে না? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি এত 40,000 ছাত্র, যাদের মধ্যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে, ক্ষোভ আছে, বিক্ষোভ, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, ওদেরকে যদি তিনি ভালোভাবে ব্যবস্থাপনা করে নির্বাচন করতে পারেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন পারবেন না গোটা বাংলাদেশে? কাজে এই প্রভাবটা পড়বে। কিন্তু যেই দল এখানে, সেই দলের পারফরমেন্স এখানে যেটা জাতীয় নির্বাচনে ঠিক এইভাবে, কিন্তু আমি মনে হয় না এইভাবে কোনো ঘটনা জাতীয় নির্বাচনে ঘটবে। বরঞ্চ যারা এবারে জিতবে, সে যারাই হোক না কেন, রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃত্ব হোক, বা স্বতন্ত্র হোক, বা আদর্শবাদী সংগঠন হোক, অথবা মিশ্র প্যানেল হোক, তারা এই 24 জুলাইয়ের মেজাজ অনুযায়ী এখনকার যে সরকার এবং ভবিষ্যতে যে সরকার আসবে, এই ডাকসুর মেয়াদের সময় নির্বাচন হয়ে যাওয়ার কথা আমরা আশাবাদী। তাদেরকে ছাত্রদের পক্ষ থেকে এরা প্রশ্ন করতে সাহস পাবে, চ্যালেঞ্জ করতে সাহস পাবে। যদি স্বার্থের কোনো সংঘাত ঘটে, সরকারের সাথে ছাত্রদের হতেই পারে, সরকার এবং ছাত্রদের সবসময় একটা পরস্পরের কাছ থেকে দাবি আদায় করার সম্পর্ক আছে কর্তৃপক্ষের সাথে। এই ডাকসু তারা নিশ্চয়ই ছাত্র এবং জনগণের পক্ষ থেকে ক্ষমতার যেই তাদেরকে তারা প্রশ্ন করতে পারবে, এবং তাদেরকে তারা চ্যালেঞ্জ করতে পারবে, এবং সেভাবেই তাদের সফলতা নির্ধারণ হবে, এবং যথাসময়ে তারা পরবর্তী ডাকসু নির্বাচনকে সংগঠন করার জন্য তারা নিশ্চয়ই তাদের দায়িত্ব পালন করতে পারবে। আমি সেই আশাই করছি। এই ডাকসু নির্বাচন দিয়ে কি বর্তমান সরকারের যে নির্বাচন করার সক্ষমতা, সেটা যাচাই করার সুযোগ হলো কিনা? এটা অনেকেই বলছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে পারে, এটা তো একবারে আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল, তাহলে নিশ্চয়ই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নানা রকম দুর্বলতা দেখা যাচ্ছে, মব ভায়োলেন্স হচ্ছে, দায়িত্ব স্বীকার করতে চাচ্ছে না, সরকারের লোকেরাই বিচার চায়। সেখান থেকে তাদের দায়িত্বগুলো নিজেদের দায়িত্বে স্কন্ধে গ্রহণ করে জাতীয় নির্বাচনে যাওয়ার বিষয়ে তারাও হয়তো একটু আশাবাদী হবে, তারা একটু বিষয়ে আস্থাশীল হবে, এবং জনগণও দেখবে যে বিশ্ববিদ্যালয় নির্বাচন সঠিকভাবে হচ্ছে, জাতীয় নির্বাচন করতে তো আমাদের কোনো ভয় নেই, জনগণ একটা আস্থাশীল জায়গায় চলে যাবে বলে আমরা আশা করি। আশ্বস্ত হবে। আপা, আপনার কাছে একই প্রশ্ন, যে ডাকসু নির্বাচনের যে প্রভাবটা, সেটা কি জাতীয় নির্বাচনে আসলে পড়বে কিনা? না, সেটা ভাই যেটা মানে সরাসরি হয়তো পড়বে না, কিন্তু কিছুটা তো পড়বেই। যেমন আপনার ধরেন যে ডাকসু নির্বাচন তো 19 সালেও হয়েছে, তো সেটার প্রভাব যদি হতো তাহলে এইভাবে তাদের পতন হতো না। না, যেটা ভাই বলেন যে বাম সংগঠনগুলো যে 72 জিতেছে, 73 জাতীয় সংসদ নির্বাচনে জিতেনি, সেটার একটা প্রভাব পড়ে। সেটা হলো যে এই যে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে যেটাই মেন যেটা ইস্যু, যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়া, মানে সেটার ক্ষেত্রে জনগণের মধ্যে যে একটা অনাস্থা, মানে অবিশ্বাস বা একটা আস্থা রাখতে পারছে না যে না, এই আদৌ কি নির্বাচনটা হবে। এটা আমাদের
আমাদের প্রতিনিয়ত, আমার মানে প্রত্যেকেই এই ধরনের প্রশ্ন করে, দেশের বাইরে থেকে। তবে ডাকসু নির্বাচনটা সুষ্ঠু হওয়ার পর অন্তত একটা আস্থার জায়গায় আসবে যে না, এই সরকার যদি চায় তাহলে তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারবে। এটা একটা আস্থার জায়গায় ফিরে মেসেজটা যাবে মানুষের মেসেজটা কাছে। যাবে, এবং জনগণও একটা আস্থা পাবে যে না, তাহলে হয়তো একটা নির্বাচনটা হবে। এইটা একটা তবে সেজন্য আমি বলবো যে ধরেন আমরা সেজন্য আশা করি যে যারা ছাত্র সংগঠনে যারা আছে, নির্বাচনের ফলাফল সেটা যার পক্ষেই যাক যার বিপক্ষেই যাক, তাদের এই সকলকে আবার একত্রিত হয়ে, যেটা বললাম আগে, যে একত্রিত হয়ে সবাই সেই আগের মতো এই পরিবেশে আবার ফিরে আসতে হবে। তা না হলে এটার একটা ব্যাড ইম্প্যাক্ট কিন্তু আপনার জাতীয় নির্বাচনের মধ্যে পড়তে পারে। এবং যেই অবিশ্বাসের দোলায় আমরা দুলছি যে এই নির্বাচনকে আদৌ ফেব্রুয়ারিতে হবে কি না, তা আমার মনে হয় যে এটা যদি আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা যদি এই ছাত্র সংসদ নির্বাচনগুলো যে একটার পর একটা করে যেতে পারি, এবং সেখানে যদি আমরা আমাদের পরিবেশটা ঠিক রাখতে পারি, তাহলে আমার মনে হয় যে মানুষের ভিতরেও একটা পরিবর্তন আসবে, এবং মানুষ একটা এই সরকারের প্রতি আস্থা রাখবে, মানে সরকারও আস্থাশীল হবে যে না, আমি একটা নির্বাচন করতে পারবো। ভোট গণনার পরপর থেকে যে ধরনের পরিস্থিতি এখন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, তাতে এই গণনা শেষে যে বিজয়ী ঘোষণা করা হবে যাদেরকে, বা যারা হেরে যাবেন, সেখানে অনেকেই একটু শঙ্কা প্রকাশ করছেন যে হয়তো বা কোনো ঝামেলা হতে পারে। আপনি কি এরকম কিছু না, ভাবছেন আমরা তো কিনা? বিকেল থেকে শুনছি যে একটি সংগঠনের, দুপুর থেকে শুনছি, একটি সংগঠনের অনেক নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে তারা আছে। ছাত্রদল মনে হয় মিছিল করেছে 9টার ছাত্রদল দিকে তো পরে সম্ভবত। এসছে, কিন্তু আপনার জামাতের এরা তো দুপুর থেকেই, জামাত শিবিরেরা আপনার কয়েকজনকে আপনি বোধহয় দেখেছেন কিনা জানেন, সন্ধ্যার পরে দেখলাম 3-4 জন আপনার ছাত্র শিবিরদেরকেও অ্যারেস্ট করে নিয়ে গেল। তো সেখানে এটা তো দুপুর থেকে এই ধরনের পরিবেশ আসছে যে তারা অনেকেই চলে আসছে আমাকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে ঘিরে, তারা চতুর্দিকে আছে। তো এইটা খবর পেয়ে নিশ্চয়ই ছাত্রদলের এরাও এসছে। তো সেই জন্য আমি মনে করি যে এই ধরনের পরিবেশটা তৈরি করে, আমি মনে করি যে দীর্ঘদিন ধরে এই যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সকলকে, আমাদের সাধারণ জনগণ থেকে শুরু করে দেশে বিদেশে যে মানুষের একটা প্রত্যাশা যে না, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা ভালো কিছু দেখতে পারবো, সেটা আমি মনে করি যেটা এই ধরনের পরিবেশ হলে একটা ব্যাঘাত হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব অনেক বেশি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছা করলেই এই ধরনের পরিবেশকে এড়িয়ে যেতে পারতেন আরও আগেই। তবে এখনও সময় আছে, মনে করি যে এখনও যেটা শোনা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের বাহিরে বেশ কিছু লোকজনের জটলা চতুর্দিকে বসে আছে, এবং এগুলোকে এদেরকে করে দিয়েই, অপসারিত করে দিয়েই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছে তাদের মধ্যে থেকেই পরবর্তীতে এই নির্বাচনের রেজাল্টটা করলে আমার মনে হয় ভালো হবে। ডক্টর মুস্তাক হোসেন, আপনি কি এই ফল ঘোষণার পর তারপরে কি ছাত্রদের মাঝে বা ছাত্রছাত্রীদের মাঝে কোনো ধরনের যে পরিস্থিতি, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির আশঙ্কা করছেন কিনা? এখন এই মুহূর্তে যে অবস্থাটা বিরাজ করছে, আমরা দেখছি একটা উত্তেজনা সবার মাঝেই। আমি তো বাইরে থেকে দেখছি, খবর রাখছি বা টেলিফোন করে খবর নিচ্ছি, দুপুর 2:30-3টা থেকে যেরকম উত্তেজনা ছিল বা কিছুক্ষণ আগেও, আমার মনে হয় একটু শান্ত হয়ে এসছে, এবং ইতিমধ্যেই সাধারণ ছাত্রদের মনোভাব অনুধাবন করে, এবং ডেফিনেটলি যারা জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও আমার মনে হয় তারা উদ্বিগ্ন হয়েছেন, তাদের যদি একটা শুভ প্রভাব থাকে, আমার মনে হয় যে সেটা উত্তেজনাটা একটা সুস্থ প্রতিযোগিতায় বা নির্বাচনের পরে একটা মেলবন্ধন, আমি আশা করি যে নির্বাচনের ফলাফল ঘোষণার পরে হয়তো অভিযোগও তারপরেও আসতে পারে, কিন্তু বড় ধরনের কোনো গোলযোগ হবে না বলেই আমি ধারণা করি। কারণ সবারই উদ্বিগ্ন চিন্তা যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা আমরা অব্যাহত রাখতে চাই, আগামীতে নির্বাচন করতে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী পরশু নির্বাচন, 25 তারিখ রাজশাহীতে, চট্টগ্রামে গোলযোগ হয়েছে, এখনও ডেট হয়নি। সবগুলো একটার সাথে সম্পর্কিত। সবাই যদি এইভাবে চিন্তা করেন, নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলাফল ঘোষণা করার পরে কেউ কেউ মন খারাপ করলেও শেষ বিচারে আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে, ক্লাস পরীক্ষা থাকবে না, পরশু থেকে সবাই আবার সেই আগের মতো ভাই ভাই। সেই আশঙ্কা থেকে এটা করা হলো কিনা? যদি এরকম হয় তাহলে হয়তো বিশ্ববিদ্যালয়ে কালকে সবাই থাকলে সবাই এই ধরনের একটা পরিস্থিতি এত রাত হবে। পর্যন্ত কাজ করে সবাই খুব ক্লান্ত, সারা রাত ভোট গণনা করা, এটা তো খুব ক্লান্তির বিষয়। এটা সাধারণত হয়ে থাকে, নির্বাচনের পরের দিন ক্লাস হয় না, কাজে সেই ট্র্যাডিশন অনুযায়ী করেছে, এবং ছাত্ররা একটু শান্ত হবে, এটাও ঠিক। আশা করি পরশু দিন থেকে তারা আবার সেই গলকাকলি মুখর বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাবো। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মুস্তাক হোসেন এবং শিরিন সুলতানা, আপনাদের দুজনকে স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরাও আসলে আশা করছি যেন এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়।
ফল ঘোষণা হবে, সবাই মেনে নেবে, সবাই সবাইকে স্বাগত জানাবে, সেটাই আমাদের সবার প্রত্যাশা। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার ছিল আজকে এই পর্যন্তই। আগামীকাল অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। শুভরাত্রি।